কখনো ভেবেছেন একটা তারিখ কিভাবে একটা পুরো দেশের গল্প বলে দিতে পারে? চলুন আজ আমরা সেটাই দেখব। আমরা ২৪শে এপ্রিল তারিখটাকে বেছে নিয়েছি আর এর মধ্য দিয়ে আধুনিক ভারতের কিছু খুব গুরুত্বপূর্ণ অধ্যায় খুঁজে বের করব। আচ্ছা, শুরুতেই একটা ধাঁধার মতো প্রশ্ন করা যাক। বলুন তো, গ্রামের রাজনীতি, একজন ক্রিকেট লেজেন্ড, একজন বিখ্যাত শিল্পী আর একজন ফিল্ম স্টারের মধ্যে আসলে মিলটা কোথায়? আপাতদৃষ্টিতে তো কোনো সম্পর্কই নেই, তাই না? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার চাবিকাঠি। উত্তরটা কিন্তু একটাই, তারিখ ২৪শে এপ্রিল। ব্যাপারটা অনেকটা, জানেন তো, বিজ্ঞানীরা যেমন মাটির অনেক গভীর থেকে একটা স্যাম্পল তুলে আনেন, যাকে কোর স্যাম্পল বলে, আমরাও ঠিক সেভাবে এই একটা দিনের ভেতরটা দেখব আধুনিক ভারতের কোন কোন স্তর এখানে লুকিয়ে আছে। তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে একদম গোড়া থেকে, একেবারে গ্রাম থেকে, যেখানে ক্ষমতাটা ছড়িয়ে দেওয়া হয়েছিল সাধারণ মানুষের হাতে। একটা নতুন দিগন্ত খুলে গেছিল বলা যায়। এই সিস্টেমটার নাম হল পঞ্চায়েতি রাজ। সোজা কথায় বললে এটা এমন একটা ব্যবস্থা যেখানে গ্রামের মানুষ নিজেরাই নিজেদের এলাকার উন্নয়নের সিদ্ধান্ত নিতে পারে। মানে গণতন্ত্রটা একেবারে শেকড় পর্যন্ত পৌঁছে দেওয়া আর কি। আর এই ঐতিহাসিক ঘটনাটা ঘটেছিল ঠিক ২৪শে এপ্রিল ১৯৯৩ সালে। ওই দিনই ৭৩তম সংবিধান সংশোধনী আইনটা চালু হয়, আর তার ফলেই পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলো আইনি স্বীকৃতি পায়। বুঝতেই পারছেন ভারতের প্রশাসনিক ইতিহাসে এই তারিখটা কতটা গুরুত্বপূর্ণ। এই পদক্ষেপটা যে কতটা বড় ছিল তা এই একটা কথাতেই পরিষ্কার। একে বলা হয় শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণে একটি মাইল ফলক। আর ঠিক এই কারণেই প্রতি বছর এই দিনটা ভারতে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসাবে পালন করা হয়। আচ্ছা, রাজনীতির মাঠ থেকে এবার চলুন এমন এক জগতে যাই যা আপামর ভারতকে এক সুতোয় বেঁধে রাখে, ক্রিকেট। আর হ্যাঁ, ভারতের খেলার ইতিহাসেও এই দিনটার একটা বিশেষ জায়গা আছে। স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন, ১০০টা আন্তর্জাতিক সেঞ্চুরি। ভাবা যায় এটা কিংবদন্তি শচীন তেন্ডুলকরের করা সেঞ্চুরির সংখ্যা। আর মজার ব্যাপার হলো তার জন্ম কিন্তু এই ২৪শে এপ্রিল ১৯৭৩। মানে একজন মানুষের সাফল্য কিভাবে একটা পুরো দেশের গর্ব হয়ে ওঠে, এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে। এই টেবিলটা শুধু তার রেকর্ডের বিশালতা দেখাচ্ছে না, একটা অসাধারণ মুহূর্তের কথাও মনে করিয়ে দিচ্ছে। ১৯৯৮ সালের ২৪শে এপ্রিল, মানে নিজের জন্মদিনে শারজায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোকাকোলা কাপের ফাইনালে তিনি ১৩৪ রানের একটা অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন আর ভারতকে জিতিয়েছিলেন। এটা যেন ছিল জন্মদিনে পুরো দেশকে দেওয়া তার একটা রিটার্ন গিফট। খেলার মাঠ থেকে এবার শিল্পের আঙিনায় আসা যাক। একটা দেশ সে তার নিজস্ব সাংস্কৃতিক পরিচয়টা কিভাবে গড়ে তোলে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের আর একজন কিংবদন্তির দিকে তাকাতে হবে, শিল্পী যামিনী রায়। যদিও তার জন্ম এই দিনে নয়, কিন্তু তার কাজ আর দর্শনটা আমাদের আজকের গল্পের সঙ্গে খুব ভালোভাবে মিলে যায়। কারণ তিনিও ঠিক পঞ্চায়েতি রাজের মতোই শিল্পের বিকেন্দ্রীকরণ করতে চেয়েছিলেন। শিল্পকে শুধু বড়লোকদের বৈঠকখানা থেকে বের করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন। তার এই কাজটা ছিল একটা শৈল্পিক বিদ্রোহের মতো। দেখুন, কয়েকটা ধাপে তিনি এটা করেছিলেন। প্রথমত, তিনি সাহেবদের শেখানো একাডেমিক স্টাইল, তেল রং এই সব কিছু ছেড়ে দিলেন। তারপর তিনি ফিরে গেলেন বাংলার মাটির দিকে। পটচিত্র, সাঁওতালি নকশা, গ্রামের ঐতিহ্য এগুলোকেই আঁকড়ে ধরলেন। এমনকি নিজের রঙও তৈরি করতেন প্রাকৃতিক জিনিস দিয়ে। তার লক্ষ্য ছিল একটাই, এমন শিল্প তৈরি করা যা সবার জন্য। তার আসল উদ্দেশ্যটা কী ছিল জানেন? একটা পৃষ্ঠপোষকহীন শিল্প, গণতান্ত্রিক, সহজলভ্য, উপনিবেশমুক্ত। মানে তার শিল্প ছিল পরাধীন মানসিকতা থেকে বেরিয়ে আসার একটা শৈল্পিক ঘোষণা। এই স্লাইডটা দেখলেই পার্থক্যটা স্পষ্ট বোঝা যায়। দেখুন, একদিকে পশ্চিমা শিল্প যেখানে একটা 3D এফেক্ট বা গভীরতা দেখানোর চেষ্টা করা হয়, আর অন্যদিকে যামিনী রায়ের ছবি একেবারে সাপাট, কিন্তু তাতে আছে স্পষ্ট শক্তিশালী লাইন। বাস্তবসম্মত চেহারার বদলে তিনি এঁকেছেন টানা টানা চোখ, যা বাংলার পটচিত্রের অন্যতম বৈশিষ্ট্য। দামি ক্যানভাসের বদলে তিনি ব্যবহার করেছেন সাধারণ কাপড় বা মাদুর। এভাবেই তিনি সম্পূর্ণ নিজস্ব একটা দেশীয় দৃশ্যভাষা তৈরি করে ফেলেছিলেন। তো ২৪শে এপ্রিল তারিখটা যে শুধু রাজনীতি, ক্রিকেট বা শিল্পের মধ্যেই আটকে নেই তা বলাই বাহুল্য। এই দিনে আরও অনেক নক্ষত্রের জন্ম হয়েছে যারা ভারতের সাংস্কৃতিক জগৎকে অনেক কিছু দিয়েছেন। আমরা তো আগেই দেখেছি যে এই দিনে জন্মেছিলেন শচীন তেন্ডুলকর। তার হাত ধরেই ভারতের ক্রিকেট একটা অন্য মাত্রায় পৌঁছেছিল। তিনি তো কয়েক দশক ধরে কোটি কোটি মানুষের কাছে একটা অনুপ্রেরণার নাম।
এবার দেখুন ঠিক এর ১৪ বছর পর একই দিনে ১৯৮৭ সালে জন্ম হল আরেকজন তারকার, সিনেমা অভিনেতা বরুণ ধাওয়ান। মানে ক্রিকেট মাঠ থেকে রূপোলি পর্দা, এটা দারুণভাবে দেখায় যে সময়ের সাথে সাথে আইকন বা তারকাদের ধরন হয়তো পাল্টেছে, কিন্তু ২৪শে এপ্রিল তারিখটা ঠিকই নতুন প্রতিভা তৈরি করে চলেছে। আর এই তালিকাটা কিন্তু এখানেই শেষ নয়। এই দিনেই জন্মেছিলেন কন্নড় সিনেমার মহাতারকা ডক্টর রাজকুমার। আবার এই একই তারিখে আমরা হারিয়েছি ভারতের রাষ্ট্রকবি রামধারী সিং দিনকর এবং বিখ্যাত শিল্পপতি এস.এল. কির্লোস্করকে। সুতরাং এই তারিখটা শুধু জন্ম বা সৃষ্টির নয়, একটা যুগের অবসানেরও সাক্ষী। দিনটা একই সাথে শুরু এবং শেষ দুটোকেই ধারণ করে আছে। তাহলে এতক্ষণের এই আলোচনা থেকে আমরা কি পেলাম? এই একটা দিনের গভীরে ডুব দিয়ে কোন কোন গল্পগুলো উঠে এলো? একদিকে আমরা দেখলাম তৃণমূল গণতন্ত্রের শেকড়, অন্যদিকে ক্রিকেটীয় সাফল্যের চূড়া। আমরা দেখলাম শিল্পের মাধ্যমে সাংস্কৃতিক বিপ্লব, আবার আধুনিক তারকাদের বিবর্তনও দেখলাম। একই সাথে এই দিনটা আমাদের সাফল্য আর হারানোর মুহূর্তগুলোকেও মনে করিয়ে দেয়। মানে একটা দিন যেন একটা গোটা দেশের ইতিহাসের একটা ছোট্ট সংস্করণ হয়ে উঠেছে। আর এখানেই আজকের আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শেষ করা যাক। ভাবুন তো, যদি একটা মাত্র দিন, মানে এই ২৪শে এপ্রিল, একটা দেশের এতগুলো ভিন্ন ভিন্ন গল্প বলতে পারে, তাহলে আমাদের ক্যালেন্ডারের বাকি পাতাগুলোতে না জানি আরও কত অজানা ইতিহাস লুকিয়ে আছে, যা শুধু আবিষ্কারের অপেক্ষায়।